everyone. Welcome to Convergence 2021. As we reach towards the end of day one, we have a powerful panel of industry leaders from the life insurance sector. Life insurance, as you would know, as some of you would know, is very close to me personally because I have spent a considerable amount of my career in this space. And now, and Euclid Management Consultants as a consulting company also does a lot of work in insurance space. So before I introduce the panelists to you, the agenda for our discussion today is transformation in insurance, effectively responding to the changing market dynamics. And amongst us today, we have Mr. Alauddin Ahmed, General Manager of MetLife, Mr. Jalalul Azim, Managing Director and CEO of Pragati Life Insurance, and Mr. Ziaul Haq, CEO of Chartered Life Insurance. As we all know, the last one and a half year has not been a very comfortable time for every one of us, and it's been challenging for all industries. Insurance has also been no different. So before we get into the agenda, Alauddin Bhai, I would want to ask you, what all changes have you made during the COVID era, and how has the response been to the changes? And also, may we all acknowledge that life insurance is a very long-term savings-oriented product, whereas customers are, in this kind of uncertain times, customers are holding on to their money. So how do we actually get customers to, invest in life insurance? Alauddin. Yeah, thank you, Tiktam. Very good question. কোভিড তো অনেক কিছু অনেক চেঞ্জ করে দিয়েছে, রাইট? আপনি প্রি কোভিড পিরিয়ডের সাথে এখনকার যদি কম্পেয়ার করেন, লট অফ থিংস হ্যাজ চেঞ্জড। স্পেশালি আমি যদি কাস্টমার ফ্রন্টে চিন্তা করি, কাস্টমার এখন হেলথের ব্যাপারে আরো বেশি কনসিয়াস। যখনই আপনি অসুস্থতা, হসপিটালাইজেশন, নিজের বা আপনজনের যখন মেডিকেল কন্ডিশন গুলো সামনে চলে আসে, তখন মানুষের মধ্যে কিন্তু হেলথের ব্যাপারে কনসিয়াসনেসটা আরো অনেক বেড়েছে, এবং হেলথের সাথে যে কস্ট গুলো অ্যাসোসিয়েটেড আছে সেগুলোর ব্যাপারেও মানুষের কনসিয়াসনেসটা বেড়েছে অনেক বেশি। দ্বিতীয়ত, মানুষ আপনার নতুন ভাবে কেনাকাটা করছে না। আগে যেভাবে আমরা ফেস টু ফেস বা শপিং মলে গিয়ে মানুষ কেনাকাটা করতো, এখন বেশি অনলাইনে যাচ্ছে। ডিজিটাল টেকনোলজিস মানুষ আরো বেশি ইউজ করছে, অ্যাডাপ্ট করছে। আর তৃতীয়ত হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটির ব্যাপারে মানুষ অনেক বেশি কনসিয়াস এখন। তো সেটা দুই দিকেই কাজ করে। একটা হচ্ছে যে আমি যদি ভবিষ্যতে না থাকি, আমার যদি কিছু হয়, তাহলে আমার পরিবার কিভাবে আর্থিক অনিশ্চয়তাটা কাটিয়ে উঠবে, সেটা ব্যাপারে যেমন কনসার্নটা আরো বেড়েছে, কারণ কোভিড এর ফলে আপনার অনেক আনসার্টেনিটি তৈরি হয়েছে। একইভাবে আপনি যে পয়েন্টটা বললেন, সেটাও কিন্তু সত্যি যে মানুষ লঙ্গার টার্মে কমিট করার ব্যাপারে চিন্তা করছে। আমার যদি এই ইনকাম ফ্লো এখন যেভাবে আছে সেটা সবসময় থাকবে কিনা এটা আমি জানি না, তাহলে আমি যদি এখন লাইফ ইন্স্যুরেন্স পলিসি কিনি সেটা কিভাবে চালাবো, চালাতে পারবো কিনা, সে ব্যাপারে মানুষের মধ্যে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আছে। তো আমি পজিটিভ জিনিসগুলো দেখবো, কারণ ওভারঅল মানুষের মধ্যে কিন্তু এখন লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে আপনার সচেতনতা অনেক বেড়েছে। আমরা আমাদের কোম্পানির তরফ থেকে বা ব্যক্তিগতভাবে দেখি যে অনেকে কিন্তু জানতে চাচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স কি, এটা কিভাবে কাজ করে, আমি কিভাবে লাইফ ইন্স্যুরেন্সের বেনিফিটটা নিতে পারি। তো আমরা দেখেছি যে একটা লেভেল অফ কনসিয়াসনেস বেড়েছে, ইট ইজ হেল্পিং আস টু রিয়েলি হ্যাভ আ মিনিংফুল ডিসকাশন উইথ আওয়ার ক্লায়েন্টস। ডিজিটালি যেই মানুষ আর অনেক সেভি হয়েছে, এর ফলে আমরা যেটা সুযোগ তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের কাস্টমারদেরকে আমাদের এজেন্টরা বা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা যখন পলিসির ব্যাপারে ব্রিফ করছে, তখন তার ডিজিটাল টেকনোলজি সাহায্য নিচ্ছে। ইট ক্যান বি ভিডিও কল, বা পলিসিগুলো ক্লোজ করার সময় আপনার অনলাইনে বা ইমেলের মাধ্যমে পলিসি ডকুমেন্ট গুলো দেওয়া বা ডকুমেন্ট কালেক্ট করা, এই কাজগুলো অনেক সহজেই করতে পারছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার প্রিমিয়াম পেমেন্টটা এখন অনেক বেশি মানুষ ডিজিটালি অনলাইন ব্যাংকিং বলেন বা এমএফএস এর মাধ্যমে বলেন বা আমাদের ওয়েবসাইটে এসেও ডিজিটালি প্রিমিয়াম গুলো পেমেন্ট করার ব্যাপারে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে, যেটা আগে অনেক কম ছিল। তো এই সব চেঞ্জই কিন্তু আপনার জেনারেলি ওভারঅল আমি বলবো যে ইটস পজিটিভ চেঞ্জ ফর দ্য ইন্ডাস্ট্রি। ইন্স্যুরেন্স সেক্টরটা অনেক সামনে চলে এসেছে কোভিড এর ফলে। Thank you, Alauddin Bhai. So, Alauddin Bhai, taking a cue from your point, health insurance. So, Zia Bhai, I'll come to you. Overall, in the insurance space, we have seen an inclination for protection, especially health products. And we all acknowledge that currently the health product variety available for customers in Bangladesh is not a very huge spread as compared to maybe other
countries, other neighboring countries. So as insurance company আমরা এটাকে মানে এই সময় কিভাবে আমরা এটাকে কাস্টমার নিডটাকে কেটার করেছি? Well, thank you for the particular questions. আমরা যেটা ফিল করছি আসলে বাংলাদেশ লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমরা যদি লাইফ ইন্স্যুরেন্সকে ফোকাস করে কথা বলি, আমাদের কিন্তু এক্স্যাক্টলি পিপল যে ডিমান্ড করছে ফর হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ প্রোটেকশন, আমরা কিন্তু সেই ধরনের হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ প্রোটেকশন দিতে পারছি না বিকজ অফ দ্য সাম রেগুলেটরি গাইডলাইন্স অ্যান্ড কান্ট্রি পার্সপেক্টিভ। কারণ বাংলাদেশ যেটা মনে করে তার ইউনিভার্সাল হেলথ কাভারেজের মাধ্যমে মানুষকে সে প্রোটেকশন দিবে, সো তার হেলথ ইকোসিস্টেমে কিন্তু কখনোই ইন্স্যুরেন্সকে ইনক্লুড করার কথা পলিসিতে আসে না, যার একটা লিমিটেশন যেটা হয়। ফলে আমরা কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে যেসব হেলথ প্রোডাক্ট গুলো দিচ্ছি সেগুলো অ্যাজ এ রাইডার হিসাবে দিচ্ছি, হয়তো ইনকাম প্ল্যান ফর হসপিটালাইজেশন অর ক্রিটিক্যাল ইলনেস। বাট পিওরলি যে ডিমান্ড ড্রিভেন যে প্রোডাক্টগুলো আমাদের আসলে আসা উচিত ছিল বা প্রয়োজন, মানুষ যেটা ফিল করে, সেটা শুধুমাত্র গ্রুপ ইন্স্যুরেন্সে কিছু পাওয়া যায়। কারণ গ্রুপ ইন্স্যুরেন্সে যখন এমপ্লয়ি বেনিফিটস এর কথা আসছে, সেখানে লাইফ ইন্স্যুরেন্সের সাথে সাথে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স বেনিফিটটা পাচ্ছে। এবং অনেক কোম্পানি আছে যারা শুধু ইন্ডিভিজুয়াল না, তার স্পাউস, চাইল্ড, ইভেন এক্সটেন্ডেড টু প্যারেন্টস এর কাভারেজও নিচ্ছে। সো দেয়ার ইজ এ ডিমান্ড ফর হেলথ ইন্স্যুরেন্স। এবং এই কোভিডটা আসার পরে যেটা হয়েছে, দেয়ার ইজ এ পিপলের একটা নিড ক্রিয়েট হয়েছে। মানুষ এখন বুঝতে পারছে যে আমরা কতটুকু হেলথ রিস্কে আছি, এবং এই ধরনের একটা হেলথ রিস্কে আমার যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, তখন কিন্তু একটা পিপল তার আবার সেই পোভার্টিতে চলে যায়। আমি অনেকগুলো কাজ করেছি বিপিএল কমিউনিটিতে নিয়ে, এবং দেখা গেছে আলট্রা পুয়ার পিপল, তারা একটা হেলথ হ্যাজার্ডে, হেলথ একটা শকে তার আবার কিন্তু একদম এক্সট্রিম পুয়ারে তারা পরিণত হয়। সো আমাদের বাংলাদেশ যেহেতু একটা মানে এখন বিকামিং এ মিডল ইনকাম কান্ট্রি হচ্ছে, সো আমাদের গ্রোয়িং মিডল ইনকাম কমিউনিটি ইজ দেয়ার, তাদের কিন্তু ডিমান্ড থাকে হেলথ ইন্স্যুরেন্সের। কিন্তু সেই হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আমরা প্রোভাইড করতে পারি না, যেহেতু আমাদের প্রোডাক্ট নেই। এখন আমাদের প্রোডাক্টটা নেওয়া নেই কেন? আমাদের এই প্রোডাক্টটা নেই বিকজ আমরা প্রোডাক্ট অ্যাপ্রুভালটা পাচ্ছি না। দেয়ার ইজ এ মানে কি বলবো, অ্যাম্বিগুইটি ইন দ্য পলিসি, যেখানে দেখা যায় যে লাইফ ইন্স্যুরেন্সকে হেলথ পিওরলি স্ট্যান্ড অ্যালোন হেলথ সেল করতে দেওয়া হচ্ছে না। আমরা রিসেন্টলি হয়তো কিছু কাজ করার চেষ্টা করছি, টার্ম ইন্স্যুরেন্সের সাথে হেলথ প্রোডাক্টকে নিয়ে আসছি, যার মাধ্যমে আমরা হয়তো হেলথ ইন্স্যুরেন্স কাভারেজটাকে অ্যাসিওর করা যায় কিনা সেটা চিন্তা করছি। বাট দেয়ার ইজ এ ডিমান্ড, বাট কান্ট্রি পার্সপেক্টিভে দেয়ার ইজ নো পলিসি অর পলিসি সাপোর্ট। আমরা এই নিয়ে আমরা যারা আমাদের সিইওসরা আছেন, আমাদের কমিউনিটিসরা আছেন, আমরা কিন্তু বারবারই কিন্তু আমাদের রেগুলেটরকে এই জিনিসটা অ্যাপিল করছি। দেয়ার ইজ এ মার্কেট, বাট এই মার্কেটটা আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারছি না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে বলা হচ্ছে নন লাইফকে হেলথ ইন্স্যুরেন্স প্রমোট করানোর জন্য, কিন্তু নন লাইফের যে টোটাল সার্ভিস ইকোসিস্টেম, সেখানে কিন্তু এজেন্ট বেস না। সো দেয়ার ইজ এ স্মল নাম্বার অফ কমিউনিটি দেয়ার। সো নন লাইফে যে পরিমাণ মানে রিসোর্স আছে, তারা কিন্তু হেলথকে সেভাবে প্রমোট করতে পারছে না। আর ইউ আন্ডারস্ট্যান্ড যে এই যে ইন্স্যুরেন্স ইজ এ পুশ সেল, এখানে ডোর টু ডোর যেতে হচ্ছে। সেই ক্ষেত্রে যেহেতু তাদের কমিউনিটি কম, হোয়ারেজ আমাদের কিন্তু প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির দেয়ার ইজ এ হিউজ কমিউনিটি। মানে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আছে, আমি যদি ডাটা দিয়ে হেল্প করি, মেটলাইফ অ্যাভারেজে 25,000 প্লাস ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, প্রগতিতে প্রায় 15,000 প্লাস ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট। যেহেতু এই দুটো আমার পুরনো অর্গানাইজেশন, সো I can explain their strength. Even আমারও about 2,000 as a new organization, we have about 2,000 ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস। তো এই যে এদেরকে আমরা কাজে লাগাতে পারতাম, সেই জায়গাটা হচ্ছে না। আরেকটা বিষয় আমি এই হেলথ ইন্স্যুরেন্সের এই বিষয়ে যেটা বলতে চাচ্ছি, কারেন্ট ডেজে ইটস এ নেটওয়ার্কিং। আমাদের কিন্তু ইন্স্যুরেন্সটা ইজ এ নেটওয়ার্কিং এর মাধ্যমে হয়, এবং এই নেটওয়ার্কিং এর জন্য আমাকে প্রসপেক্টের কাছে যেতে হয়। কিন্তু আমরা হয়তো বা এখন ডিজিটালাইজেশনের জন্য সেই প্রসপেক্টিংটা ডিজিটাল নেটওয়ার্কিং এ করছি, বাট হেলথ ইন্স্যুরেন্সের যে ডিমান্ডটা, আমার প্রোডাক্ট না থাকার কারণে আমি কিন্তু ডিমান্ডটাকে সাকসেসফুলি প্রোভাইড করতে পারছি না। লাস্ট ইয়ারে যেটা হয়েছিল, দেয়ার ইজ এ হিউজ ডিমান্ড ফর কোভিড কাভারেজ। অনেক ব্যাংকগুলোকে গভর্নমেন্ট বলছিল, ফ্রন্টলাইনারদের জন্য বলছিল, কিন্তু আমাদের তো প্রোডাক্ট ছিল না, বিকজ আমরা তো প্রোডাক্ট সেভাবে ডেভেলপ করিনি। আর ওই মুহূর্তে যখন আমি প্রোডাক্ট সাপোর্ট চাচ্ছিলাম, আমাদের সবাইকে কি করতে হচ্ছিল, রিইনস্যুরের কাছে অ্যাপিল করতে হচ্ছে। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম রিইনস্যুরাররাও কিন্তু দ্যাট নট মানে তারা নট সিরিয়াস অ্যাবাউট
যে কোভিড সিচুয়েশনে দে ডোন্ট হ্যাভ ডাটা, সো অ্যাকচুয়াল প্রাইসিং আর রিইনস্যুরার প্রাইসিং গুলোকে হয় হিস্টোরিক্যাল ডাটা থেকে। সো উই ডোন্ট হ্যাভ হিস্টোরিক্যাল ডাটা। সো ইফ আমাদের যখন হিস্টোরিক্যাল ডাটাটাই নেই, তখন কিন্তু তারা প্রোডাক্ট অ্যাকচুয়াল বা রাইটফুল প্রাইসিংটা করতে পারছে না। সো ইটস এ ক্রিয়েটিং আ এন্টায়ার সিস্টেম ইনটু এ chaos। এই chaos থেকে ওভারকাম করার জন্য নাও এ ডেজ, হ্যাঁ, সবগুলো ইন্স্যুরেন্স কোম্পানি তারা ইনোভেট করছে, তারা ভাবছে, তারা এখন অ্যাজ এ স্টেক হোল্ডার যাদের আছে তাদেরকে প্রেশার দিচ্ছে, ইনভেস্ট করছে। বিশেষ করে আমরা যে তিনটা কোম্পানি আজকে রিপ্রেজেন্ট করছি, উই আর ইনভেস্টিং হিউজ অ্যামাউন্ট অফ মানি ইন আইটি, and we have apps, we have digital solution, we have portal to give the customer with a better service or a prompt service। এখন এটা এন্টার ইকোসিস্টেমে আমি যদি তিনটা বা পাঁচটা কোম্পানি দেই আউট অফ 35 কোম্পানি, ইটস এ ইনসিগনিফিকেন্ট পার্সেন্টেজ। এবং তখন কি হচ্ছে, আমাদের যে রিমেইনিং 80% মানে ল্যাক অফ সার্ভিস অ্যাসিওর করছে, সেখানে গিয়ে কিন্তু মানুষের ট্রাস্টের জায়গাটা আবার নষ্ট হয়ে যাচ্ছে। একটু আগে আলাউদ্দিন ভাই যেটা বলেছিল, দেয়ার ইজ অ্যান অ্যাম্পল অপরচুনিটি, বাট সেই অ্যাম্পল অপরচুনিটিটাকে আমরা এক্সপ্লোর করতে পারছি না ডিউ টু সাম আনহেলদি অ্যান্ড পলিসি লেভেলে যেই কি বলবো, ল্যাক অফ পলিসি সাপোর্ট। সো দিস ইজ সামথিং, বাট আউট অফ দিস most of the insurance company has trying to overcome the situation. মানে in data I found that out of 33 insurance company, almost every life insurance company has a positive growth। তাদের প্রত্যেকেরই কিন্তু পজিটিভ ইন্স্যুরেন্স মানে বিজনেস হয়েছে লাস্ট ইয়ারে, সেটা হতে পারে 3%, হতে পারে 10%, কিন্তু নেগেটিভ তো হয়নি। সো পিপলের যে ডিমান্ডটাকে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তার বিজনেসটাকে ধরে রেখেছে। 18-এ আমি যদি একটু ডাটা দিই, 2000 ফর লাইফ ইন্স্যুরেন্স, সেটা কিন্তু পজিটিভলি আরো 500 crore লাস্ট ইয়ারে বেড়েছে। সো মানুষ এখন ইন্স্যুরেন্স চাচ্ছে, আমি যদি রাইটফুল প্রোডাক্ট নিয়ে যেতে পারি তাহলে কিন্তু। যেটা আপনি বলতে চাইছেন যে there is a demand for health insurance, maybe insurance companies are not well equipped with the right product at the right price, যেটা অ্যাকচুয়ালি মাস মার্কেটে মানে পেনিট্রেট ওইটা। হ্যাঁ, বাট পলিসি গাইডলাইন না আসলে আমি রাইটফুল প্রোডাক্টটাও আনতে পারছি না। So we need a policy support from the regulator. So now we'll come to Mr. Azim. Zia bhai rightly mentioned that insurance, there's a I mean there's a thing called rather I would put it this way, that agent is a key enabler in distribution of insurance. So Bangladesh market, especially in life insurance, agents are the primary form of distribution, especially in Bangladesh. So in COVID times, so the physical distancing, social distancing, however we may want to term it, that disrupted the meeting between an agent and a customer. So I mean, how have life insurance companies addressed to that? Yeah, thank you. The different company has a different strategy and approach they have taken to overcome the COVID situation. But if I would like to answer you in general, then I think we all should work to completely turn around the insurance as a negative demand product to positive demand product, particularly country like Bangladesh. And at the same time, we have to place this insurance immediately after the position of the basic needs of a human being. If we can create this type of scenario, then we can completely overcome the COVID-like situation when physical contacting will be prohibited or will be discouraged. You see, for that, some companies has adopted the digital approach, but still insurance is not bought, it is sold. So by taking a comprehensive action plan, if we can make the insurance as a product which can be bought, then we can take the benefit of overcome the challenges of this. And now what to do to completely turn around this as a positive demand product, or a product which is bought, which will be bought by the general people. So we have to have a product which can cater the need of our people.
then we have to create the awareness among the mass people. We have to in our press media, electronic media, social media, to what is the benefit of taking insurance. If someone can really understand that this is benefited, it will benefit his present life as well as when he will be away from this world. It will help his family, then it will be converted in this position. So at the same time, the image of the insurance company, all the insurance sector have to be restored. So all the insurance company, our regulators, our association, all acted image in a positive way that people can get money at maturity or in case of death or in case of the incident for which we will take the insurance. What insurance will bring other benefits to them? For example, this is the month of June in Bangladesh. This is the closing of the financial year. So they can take the insurance, and government is expanding the tax net. So there is a rebate for insurance premium. On an average, I can tell you that if someone takes an insurance, he will get 15% rebate of his payable tax. But must be necessity of it. At the same time, they have lack of trust of the insurance companies or as a whole in the insurance sector. So if we all together can overcome this situation, then people will buy online. To give you a short answer that, okay, we'll go from seamless arrangement or if the people do not have the need. So we have to address the root cause, then we have to use the technology. Then we can overcome the situation like COVID, which will restrict. And at the same time, if we can do all this, it will reduce our cost also. And another point we have to think, to bring mass people, we have to think of, so in that case, you don't need to have the physical contact. So seamless contact in that scenario. So another approach, we can through a partnership model. And we'll be happy to know that one of the issues, you are also involved with that. The bank insurance is progressing very fast. And I am expecting by end of this year, hopefully there will be clear guidelines from both from Bangladesh Bank and IDRA. So that will also another window of the partnership model. So combining all this initiative, we can overcome this type of situation in future. Thank you. Thank you, Mr. Azim. I'll come back to you with the rejoinder of this question. So, amongst the emerging trends that we've seen post-pandemic, surge in health and wellness is the top. So, Zia bhai, again, I would come to you that, as you said, there is a demand. I mean, in terms of product design, what all innovation can we expect in terms of maybe overall product design, pricing, especially in the health segment? Okay, thank you. Especially for designing the product, you know, people as not habitual of getting health insurance in Bangladesh. So what we can do, we can combine so many things, like even if we can include the wellness and well-beings, or even sometimes we can include the other partners to give them a value service. For example, if any insurance company having a product like health insurance, and
through that health insurance under the insurance coverage. He can be connected with the specialist, or he can have a second opinion, a second medical opinion from the specialist, or even if he can have a cashless hospitalization benefit within the country, even if outside country. So these are the things we must include and plan. But first and foremost thing is, how can we connect all these networks? Because 50% or more than 50% hospitals are under government networks. So how can we pay the claim benefit, the service benefit to the public hospitals? So this is a challenging issue. We can be connected with the private sector hospitals. So that's a very easy thing. So even if we can be connected with the hospitals outside, whom we can give the guarantee of payment for the cashless service. So this can be happen very easily. But first and foremost thing is the guidelines from the regulator. Unless we are having a clear-cut guideline, as I have already said, look, the universal health coverage is the primary things of the government. And as Azim sir has already mentioned, the insurance should be like a basic needs. If we can make it as a basic needs, we can give the public with better service, because it's the insurance is a scale of economy. If we can include the most of the people under the insurance coverage, there will be a reducing of health moral hazard things. So we can price less, we can price affordable product. So I have an experience for the covering insurance for the ultra poor community, for the RMG sector. I have piloted those projects, but these are not a commercial project, but we can make them as a commercial project under the guidance of government, but there is no guidance. The challenge is, if we can come up with a product for the individual segment, well, as people are not, people are thinking, okay, if I can get the coverage, or I can claim for my insurance coverage only when the event is occurred, and otherwise my premium is going to be in insurance company's hand, then why should I go for insurance? So that's the if we can have a voluntary attitude for getting the insurance enrollment, that is the biggest challenge for Bangladesh and country like Bangladesh, because yet we have not that behavior, and people are thinking, okay, we'll get the health coverage from the hospitals, so why should we go for insurance for getting that health coverage? Already Bangladesh government has also thinking about this sort of thing. They have a project like SSK, Shastro Surokkha Karmoshuchi, where the Upajelas level peoples are under the coverage of health protection, not under the coverage of the insurance, but under a coverage of health ecosystem, where some insurance company is playing their role as an administrator. But if we include, like in West Bengal or in India, what is happening? The state government, the country, and the population all together having the contribution for the premium, and all people are covered under that insurance coverage under a certain premium benefits, and at that time it will be the affordable. The challenge here in Bangladesh to develop a health insurance, how much the cost is, because we have a high level of cost, and in Bangladesh there is out-of-pocket expenses about 70%. Now earlier it was 67. During the COVID, it is becoming more than 73 as per World Bank's report. So the increasing of health cost is creating a dilemma for developing a health insurance product, because we will have a high loss ratio. So altogether, as we don't have a structured way of data, also in Bangladesh, we don't have any morbidity table or mortality table for country perspective. So how can we develop a product without having this sort of limitation? So come to my point. First and foremost thing is, there should be a policy. For example, if the government thinks, okay, I will cover all the RMG sectors people under a single policy, they must have insurance. About 4.2 million people will be under insurance coverage.
So then the insurance company will come up with a affordable product, and they will come up with a better service, and the entire health ecosystem will be check and balance. So primarily we need the policy. We need the policy guidelines from the regulator, and we can add as much as value service like appointment, as cashless service, as the networking. We can give more and more benefits after the policy. So that's all from me. Thank you. Net, I mean, if I can summarize for you as a help item to the regulators, what we can look forward is a clearly drafted policy on health insurance, and a regulator can step in for a published morbidity table which will help reinsurers price the product. This is probably, I mean, as a help item, we can raise it to the regulatory level. Absolutely right. Absolutely right. Thank you. Thank you, Diya. So, Azim Shah, I'm coming back to you. As you had mentioned during the previous conversation, that agents need to be enabled with digital equipments. So there's a new term, phygital, which is a combination of physical plus digital, which is becoming the new standard today. So as agents get constrained visiting customers, or a problem that we see with agents is, customer protect a service request, customer wants to change his mobile number, and agent takes that form signed by the customer, goes to your nearest office, submits it, and then your company processes it. But প্রতিটা সার্ভিস রিকোয়েস্টের জন্যই এজেন্ট একবার কাস্টমারকে ভিজিট করতে হয়, কাস্টমার পরে আবার ব্রাঞ্চে ভিজিট করতে হয়। সো can we expect to see agents better equipped with technology, mobile phone application দিয়েই হয়তো সার্ভিস গুলো, ক্লেম রিকোয়েস্ট গুলো এইগুলো প্রসেস করার? what are the things that insurance companies need to do to move into a digital world? Yes, you have rightly pointed out. We'll have to move in that direction. Otherwise, we cannot survive. But at the same time, the Bengali people, both particularly the Bangladesh and also applicable for West Bengal also, they prefer to meet face-to-face, to talk face-to-face, and to visit the offices physically. Even 10 years before, I have seen in UK also, that they have different options of depositing or their bills, utility bills. Even then, some people prefer to visit. Can you hear me? Yes. Yeah. They prefer to visit the bank and other areas to pay their bills. It will take longer time, but the time has come now to make our field force and even the clients to approach the insurance company through a digital platform. And I think all the companies are thinking of. Some of the companies already started working on investing on this. I can rightly remember 4 or 5 companies have their mobile apps, including my company, from where the customer can access, they can see their policy status, they can pay their premiums, they can lodge claims. And for some of the corporate clients, I have already opened online claim settlement. So these are already insurance companies are thinking, and very recent initiative we have taken from the Insurance Association to pursue all the insurance companies to adopt this digital platform, to invest their money on the software, and to launch apps. And we'll be happy to know that ITRA has also compelling us to go for digitization. They have, and you have heard the name, that Unified Messaging Platform, UMP. The first service they started with the messaging the customers.
Now they have started giving the e-receipt. The next steps is coming e-KYC. KYC is a mandatory. Right now we have the paper KYC, but in future that means probably in 2022, they will compel us to go for e-KYC. So for this, you must equip your agents with some sort of either the mobile phones or tablets, which can accumulate data in real time, which can be passed straight away to the company server. Even some of the companies have started. I am also thinking for online application, not only online application, up to certain age and up to certain sum insured, the policy will be underwritten by the system. So we have started working on this, and now we are accepting scan copies of some of the papers which was previously mandatory to submit the hard copies. So we have relaxed. And one of the issue here, the government or the regulator has to come forward, that is to legally accept the e-signature. Otherwise, since this is a contract, insurance contract, that will be in legal terms, it will be void. So one of the area the government has to allow that e-signature to be acceptable. I believe when the e-KYC will start, at that time it will come, government will be, relaxed enough or the kind enough to allow the e-signature to be acceptable. So all the companies have to invest in this digital technology to remain competitive in the future time which is coming, because compared to Dhaka city, not only Dhaka city, even the other divisional towns, even the district towns, the traffic is very bad. You visited Dhaka, you know very well. So now we are getting one of the advantages of the digital Zoom meeting. Previously, every month I used to call my field force all over Bangladesh. I had to pay them the conveyance. We had to feed them. There was a huge involvement just to make a 1 month planning for the business. Now we are used to in Zoom meetings. So these are the changes occurring very fast, and all the insurance companies will have to go for digitization. And even then, some people will prefer this physical contact. That's why you have rightly bundle this to term physical and digital as a physical. So that is the future need, and we'll have to adopt this as soon as possible. Thank you. Thank you so much. আমি যদি আজিম সাহেবের সাথে একটু সাপ্লিমেন্ট করি, মানে আপনার কোভিড ইজ দ্য বিগেস্ট ড্রাইভার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন, আনফরচুনেটলি অর ফরচুনেটলি হোয়াটএভার ইট ইজ, রাইট? কারণ আপনার কাস্টমাররা এখন কিন্তু ডিজিটালি আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাচ্ছে। আমি যদি সার্ভিস লেভেলটা এই পর্যায়ে নিতে চাই, যেখানে আমি বলবো যে আপনার ক্লেম ইন্টিমেট করার ধরেন 1 ঘন্টার মধ্যে, 3 ঘন্টার মধ্যে বা সেম ডেতে আমি ক্লেম সেটেল করব, বা ধরেন 2 দিন বা 3 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দেবো, তাহলে কিন্তু ডিজিটাল মিনস ইউজ করা ছাড়া কোনো গতি নেই। মানে দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ। এবং কাস্টমার এক্সপেকটেশনও কিন্তু তাই, যে আপনার কত দ্রুত আমি যদি অনলাইনে এখন যে কোনো প্রোডাক্ট আমি যদি অর্ডার করি, আমি আই ক্যান জাস্ট গো টু দ্য অ্যাপ এন্ড অর্ডার সামথিং এন্ড ইট কামস টু মাই ডোর স্টেপ। বাট হোয়াই নট ইন্স্যুরেন্স? মানুষের এক্সপেকটেশনই কিন্তু এভাবে বাড়ছে এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ওই ডিরেকশনে কিন্তু কাজ করছে। ফর এক্সাম্পল, আমরা যেটা খুব রিসেন্টলি চালু করেছি, আপনার যদি কোভিড এর কারণে কারো কেউ মারা যান, ওনার নমিনি যদি আমাদের কাছে ক্লেম সাবমিট করেন, 3 ঘন্টার মধ্যে আমরা ক্লেমের ডিসিশন দিয়ে দিচ্ছি, রাইট? কোন একটা ইমেলের মধ্যে কাগজপত্রগুলো পাঠিয়ে দিলে পুরো, উই আর নট আস্কিং ফর ফিজিক্যাল পেপারস। তারপর আপনার 3 দিনের মধ্যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে যাচ্ছে ইএফটি মাধ্যমে। চেক ইস্যু করার কোনো ব্যাপার নাই, উনি চেক কালেক্ট করার কোনো ব্যাপার নাই, গিয়ে ওনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবেন। উই আর অ্যাভয়েডিং অল দোজ। এবং সবাই, প্রত্যেক কোম্পানি তার অবস্থান থেকে যেখানে যেখানে ডিজিটালাইজ করার সুযোগ আছে সেগুলোর সুযোগ নিচ্ছে। তবে ইন্স্যুরেন্স কোম্পানি অন্যান্য সেক্টরের তুলনায় আনফরচুনেটলি ডিজিটালাইজেশন একটু পিছিয়ে আছে। বাট আমার মনে হয় যে সরকারের যেসব
উদ্যোগ আছে, স্পেশালি দ্য লেটেস্ট ওয়ান আজিম সাহেব যেটা মেনশন করেন, ইকেওয়াইসি, বায়োমেট্রিক ওয়েতে কেওয়াইসিটা কমপ্লিট করা, এটা কিন্তু আমাদেরকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট ইনিশিয়েটিভ টু ইমপ্লিমেন্ট ইট। Right. So, I mean, EKYC is, I think, মানে insurance sector আর banking sector, especially for the lending, মানে এই দুটো সেক্টর খুব স্ট্রংলি EKYC অ্যাডপশনের দিকে মানে অ্যাকসেপ্টেবিলিটিটা দেখাচ্ছে, যে ওয়েট সিগনেচার কনসেপ্টটা সরিয়ে বায়োমেট্রিক ডিজিটাল সিগনেচার্স নিলে, আই মিন পুরো জিনিসটার প্রসেসটা খুব মানে দ্রুতভাবে হয় অ্যান্ড তাড়াতাড়ি করা যাবে, ফাস্টার ইস্যুয়েন্স, ফাস্টার এভরিথিং, অ্যান্ড ইটস মোর অথেন্টিক। So, and one more point I just want to add here. Already one of the areas I think most of the companies has already adopted in disbursement of commissions to the field force and payment to the policyholders. At least for my company, I can tell you 100% we are using the mobile wallet in most of the cases. So this has become the, almost paperless now. So we are using very few checks now. Thank you. So, Alauddin bhai, I'll come to you with a problem area which is prevalent in the life insurance sector, and that is lapsation. So, I mean, rather lapsation, we'll use the word persistency. So, persistency has been a major problem in life insurance industry globally, and I mean, everywhere it's a different reason. So, as companies, I mean, if I talk about Bangladesh in particular, as companies, what do you think is the major reason for it? Is the customer not able to understand the product and payment term, or is the agent someone not able to communicate to the customer correctly? Because this is the primary reason for lapsation. Over to you. Yeah, very good question. এবং এই জিনিসটা কিন্তু আমরা within our company also we are really thinking how can we do things differently, যেন আপনার পলিসি, যে পলিসিগুলো আমরা ইস্যু করছি সেগুলো যেন চালু থাকে এবং কাস্টমার যেন ম্যাচুরিটি পর্যন্ত পলিসিটা চালু রাখেন এবং এটা যেসব বেনিফিটস আছে সেগুলো উপভোগ করতে পারেন। যদি সেটা না করা হয় তাহলে যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কাস্টমার কিন্তু ফাইন্যান্সিয়াল লস হচ্ছে এবং কোম্পানিরও কিন্তু ফাইন্যান্সিয়াল লস হচ্ছে। আপনারা জানেন যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি করতে প্রথম বছরগুলোতে অ্যাকুইজিশন কস্ট অনেক হাই থাকে। সো ল্যাপসেশন না হোক, পলিসিগুলো পারসিস্টেন্ট থাকুক, এটা কাস্টমার জন্য যেমন গুরুত্বপূর্ণ, কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ এবং যারা সেল করেন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কথা হচ্ছে, আপনি খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন নিয়ে এসেছেন যে রুট কজ গুলো কি, কেন ল্যাপসেশন হচ্ছে। তো আমরা আমাদের তরফ থেকে যে কয়েকটা জিনিস আমাদের নজরে এসছে, যে এটাকে যদি আমি ব্রড ক্যাটাগরিতে ভাগ করি, তিন ভাবে দেখা যায়। একটা হচ্ছে যে পলিসিটা যখন আমি কিনছি, পলিসিটা যখন আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নিচ্ছি, আমার কি কারণে নিচ্ছি সেটা বোঝার দরকার আছে। মানে আপনার এজেন্টের জন্য বা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের জন্য নিড অ্যাসেসমেন্টটা প্রপারলি হওয়া দরকার। যদি আমার রাইট নিড অনুযায়ী পলিসিটা নেওয়া না হয় তাহলে এটার গুরুত্বটা আমার কাছে থাকবে না এবং এটা বেনিফিটটা এত কাস্টমার আমি পাবো না এবং পলিসিটা ডিসকন্টিনিউ করতে আমি দ্বিধা পাবো না। নিড অ্যানালাইসিস ভেরি ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পলিসিটা চালু রাখার জন্য যেটা দরকার, যে প্রিমিয়াম গুলো ঠিক মতো পরিশোধ করা। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট প্রিমিয়ামস আর পেড অন টাইম, আদারওয়াইজ তো ল্যাপস হবেই। সেটা করতে গেলে এখানে কিন্তু অপারেশনাল অনেক ইস্যুস আছে। যেমন ধরেন একটা সময় যেমন আপনার ব্যাংকের কাউন্টারে গিয়ে বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কাউন্টারে গিয়ে মানুষ ইভেন লাইন ধরে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পেমেন্ট করতে হয়, চেকে পেমেন্ট করতে, ক্যাশে পেমেন্ট করতে। এটা যখনই আমি আমাদের কাস্টমারদের ঘরে নিয়ে আসতে পারবো, ওনার মোবাইল ফোনে নিয়ে আসতে পারবো, প্রিমিয়াম পেমেন্টটা যখন এত ইজি হয়ে যাবে, বা আপনার ইএফটি ডেবিট বা ব্যাংকে অটো ডেবিট ইনস্ট্রাকশনের মাধ্যমে বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে পেমেন্ট করাটা যখন সহজ হয়ে যাবে, তখন পলিসিটা ল্যাপস তো হবে না, তাই না? পলিসিটা চালু থাকা সহজ হবে। আর তৃতীয় যেই জিনিসটার দিকে আমরা নজর দিতে পারি সেটা হচ্ছে যে টার্গেটেড ওয়েতে কাস্টমারদের সাথে ইন্টারাকশনটা বজায় রাখা, কাস্টমারকে এঙ্গেজড রাখা, কাস্টমারকে ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে সরাসরি হোক অথবা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের মাধ্যমে হোক ইন্স্যুরেন্সের বেনিফিটটা সম্পর্কে সবসময় সচেতন রাখা, যেন উনি জানেন যে এই পলিসিটা ডিসকন্টিনিউ করাটা ওনার ফাইন্যান্সিয়াল লস ছাড়াও যে পারপাসে উনি পলিসিটা নিয়েছিলেন সেটা ব্যাহত হবে। এঙ্গেজমেন্টটা যদি চালু থাকে এবং কাস্টমার যদি যখন বুঝতে পারবে যে পলিসিটা তার জন্য গুরুত্বপূর্ণ, তখন এটা চালুই রাখবে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে মানুষের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? মানুষ আজকে যেটা অ্যাফোর্ড করতে পারছে সেটা
1 বছর পরে 2 বছর পরে দেখা যাবে যে কোনো কারণে ওনার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন চেঞ্জ হয় তখন পলিসিটা চালু রাখা কষ্টকর হতে পারে। সেক্ষেত্রে যদি ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলো এরকম যদি হয় যেখানে আপনার ফ্লেক্সিবিলিটি থাকবে, আপনি কাভারেজটা বা প্রিমিয়ামটা কমাতে বা বাড়াতে পারবেন, অথবা এটার মধ্যে যদি কোনো লোনের ব্যবস্থা থাকে টেম্পোরারি, যেন ওই সাময়িক ফাইন্যান্সিয়াল অসুবিধাটা কাটিয়ে ওঠা যায়, তাহলে কিন্তু ল্যাপসেশনের পরিস্থিতি থেকে বের হয়ে আসা যায়। তো ওভারঅল মানে এটা অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। মানে আমাদের যখন আমরা পলিসিটা সেল করি তখন কাস্টমারকে ভালো মতো নিড অ্যাসেস করে অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্টটা সেল করা, অ্যাপ্রোপ্রিয়েট সলিউশনটা নিয়ে আসা। দ্বিতীয়ত পলিসিটা যখন চালু থাকবে এটা জীবদ্দশায় প্রিমিয়াম পেমেন্ট গুলো বা সার্ভিসিং গুলোকে সহজ করা এবং বর্তমান পরিপ্রেক্ষিতে ডিজিটালাইজ করা যেন এটা সহজে হতে পারে। এবং তৃতীয়ত হচ্ছে আপনার কাস্টমার সাথে সম্পর্কটা ইন্স্যুরেন্স কোম্পানি আরো গভীর করা, আরো নিবিড় করা, যেন আপনার পলিসিটা ল্যাপস না হয়। সবগুলো মিলালে আই থিঙ্ক পলিসি পারসিস্টেন্স ইমপ্রুভ করার সুযোগ আছে এবং এটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখার দরকার আছে। খুব রিসেন্টলি আপনার আমাদের ইন্স্যুরেন্স রেগুলেটর আইডিয়ার তরফ থেকেও কিন্তু এই ব্যাপারে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন ধরেন আপনার আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের যে কমিশন, সেটা একটা অংশ ডেফার করা হচ্ছে, যেন সেকেন্ড ইয়ারের প্রিমিয়ামটা আসার পরেই কমিশনটা পরবর্তীতে পেমেন্ট করা। এটার মাধ্যমে যখনই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট পলিসিটা সেল করবেন, এটা সার্ভিসিং এর দিকেও মনোযোগী হবেন এবং যত্নশীল থাকবেন যেন পলিসিটা রাইট সেল হয় এবং যথাসময়ে পলিসিটা যে প্রিমিয়াম গুলো যখন যেটা ডিউ হচ্ছে সেটা যেন কালেকশন করার ব্যবস্থা থাকে। এই সব মিলিয়ে আই এম শিওর এটা সামনের দিকে ভালো হবে। স্পেশালি ডিজিটালাইজেশনের ফলে তো মানুষ এখন এই সার্ভিসিং গুলো অনেক অনেক সহজ হয়ে যাচ্ছে। এটা ভালো এবং এটা ভালো খুবই জরুরি, কাস্টমারের জন্য জরুরি, কোম্পানিগুলোর জন্য। আচ্ছা তীর্থন্দা, আমি একটা সাপ্লিমেন্ট করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু চ্যালেঞ্জ বিশেষ করে ল্যাপসেশনের প্রথম 2 বছর, কারণ অ্যাজ পার অ্যাক্ট আমার 2 বছর পরে আমরা এগুলোকে পেইড আপ করে ফেলার একটা অপশনস এখন অ্যাজ পার আইডিআর গাইডলাইন হয়েছে। সুতরাং এই জন্যই আইডিআর কিন্তু বলেছে সেকেন্ড ইয়ারের কমিশন, মানে ফার্স্ট ইয়ারের কমিশনটা কিছুটা পার্সেন্টেজ রেখে দেওয়া, যাতে করে সেকেন্ড ইয়ারের কমিশনটা প্রিমিয়ামটা আসলে তাহলে 2 বছর যদি পলিসিটা চলে যায় তাহলে কিন্তু আর পলিসিটা ল্যাপসেশন হয় না। সো রেগুলেটর এখানে কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। সেকেন্ড যেটা আমি অ্যাড করতে চাই, যেটা আলাউদ্দিন ভাইদের কোম্পানিতেও আছে, আমরাও যেটা করছি, সেটা হচ্ছে যে প্রথমেই যদি আমি কাস্টমারকে একটা ওয়েলকাম কল দিয়ে নিতে পারি, তাহলে অনেক সময় যেটা ভুল সেল হয়ে থাকে থ্রু আওয়ার ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস, এই ওয়েলকাম কলটা কিন্তু তাকে অনেক বেশি অ্যাসিওর করে না আমি একটা অর্গানাইজেশন থেকে পলিসি নিয়েছি, তারা আমাকে কিন্তু সাথে সাথে কল দিয়েছে, এবং রাইটফুল সেলটা কিন্তু সেখানে অ্যাসিওর হয়। এই ইনিশিয়েটিভ গুলো যেসব কোম্পানি নিয়েছে তাদের কিন্তু ল্যাপস রেশিও কম। আমি যদি মেটলাইফের কথা বলি, ওরা কিন্তু আমার ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক। আমাদের আইডিআর এর গাইডলাইনে আছে 65% অ্যাটলিস্ট আমাকে কিন্তু পারসিস্টেন্সি থাকতে হবে, সেখানে মেটলাইফ হয়তো 80% প্লাসের উপর করছে, আমরা 75-76% করছি। সো এটা আসলে ডিপেন্ড করে অর্গানাইজেশনের থটস এর উপরে, তাহলেই কিন্তু এন্টার কমিউনিটি এখান থেকে বেনিফিশিয়াল হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, বাট আমরা যখন ল্যাপসেশন বা পারসিস্টেন্সি নিয়ে কথা বলি তখন এটাকে অ্যাকচুয়ালি আমরা দুইটা ডাইমেনশনে দেখি। একটা যে মেবি কাস্টমার হ্যাজ নট পেড দ্য প্রিমিয়াম এট দ্য রাইট টাইম which has caused lapsation, and যেটার রিজনে হয়তো কাস্টমার যখন তারপরে ক্লেম যখন কাস্টমার চায় তখন কোম্পানির কাছে কোনো অপশন থাকে না ক্লেম ডিক্লাইন করার। বা অন দ্য কন্ট্রারি আমরা আরেকটা সাইডেও দেখেছি যে অনেক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজরা ক্লেমস মিসম্যানেজমেন্ট কিন্তু হয়েছে বাংলাদেশে। উই অল হ্যাভ টু অ্যাকনলেজ দিস ফ্যাক্ট। সো অ্যাজ উই মুভ ফরওয়ার্ড, লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি যে মানে এই যে ওভারঅল ক্লেম মিসম্যানেজমেন্টের জন্য যে একটা ইমেজ যে একটা ডেন্ট এসছে, as life insurance industry, how do we plan to address it collectively? I mean, it's a common question. Any one of you can go ahead and probably the other person can add to it. ওয়েল, আমি যদি বলি এভাবে যে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু মানে ক্লেম দিতে ডিনাই করে। এখন ডিনাই করে তার কাছে প্রথম রিজন হচ্ছে অনেকগুলো রং সেল যদি হয়ে থাকে, কারণ আমাদের দেশে মানুষের একটা অ্যাওয়ারনেস এর কিন্তু লিমিটেশন আছে। পিপল থটস যে ইন্স্যুরেন্স ইজ লাইক এ ব্যাংক। সো আমি ব্যাংকে টাকা রেখেছি, আই হ্যাভ কন্ট্রোল অন মাই অ্যাকাউন্ট, এবং আমি যখন চাবো এই ফুল টাকা আমি নিয়ে নিব। কিন্তু ইন্স্যুরেন্স তো তা না, ইটস এ রিস্ক প্রোডাক্ট। আমার এভরি সেকেন্ড ইজ কাউন্টেড ফর অ্যাজ এ রিস্ক প্রিমিয়াম। তো সেই ক্ষেত্রে কি হয়,
মানুষ যখন দেখে তার একটা প্রয়োজনে সে পুরো টাকাটা নিতে পারছে না, তখন তার মানে সারেন্ডার ভ্যালুটা কমে যাচ্ছে, তখনই কিন্তু এটা নেগেটিভ সে ভাইব ক্রিয়েট করে, সবাইকে বলতে থাকে যে ইন্স্যুরেন্স ভালো না, ইন্স্যুরেন্সের থেকে ক্লেম পাওয়া যায় না। এবং আরেকটা বিষয় হচ্ছে মানুষের মধ্যে ধারণা থাকে আমি ইন্স্যুরেন্স করলেই আমি সব ধরনের বেনিফিট পেয়ে যাব। হয়তো সে হেলথ ইন্স্যুরেন্স কাভারেজই নেয়নি, কিন্তু সে ক্লেম করে বসছে যে আমার তো হেলথ দিতে হবে কারণ আমার একটা লাইফ ইন্স্যুরেন্স কাভারেজ আছে। তখন যখন ক্লেমগুলো ডিনাই হয়, সো দিস আর দ্য থিংস, বিকজ আমার যারা সেল করছে তারা একটা সময় হয়তো ওয়েল ট্রেন ছিল না, এখন মোস্ট অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ট্রেনিং দিচ্ছে, অ্যাওয়ারনেস করার চেষ্টা করছে। ইভেন আইডিয়ারে কিন্তু একটা ডিজিটাল প্রোগ্রাম করছে যে আশার আলো, যেখানে ক্লেম গুলো যাতে মানুষ পাচ্ছে এই জিনিসটা জানানো। আমি যখন আমার এআইজি বা এলিকোতে ছিলাম তখন আমরা কিন্তু এটা একটা প্রাইভেসি পলিসি ছিল, পিপলের আমি যে ক্লেম দিচ্ছি এটা আমরা জানাতাম না। কেন জানাতাম না? এটা তার প্রাইভেসি, তার আমি একটা অ্যামাউন্ট জানাচ্ছি, সেটা কিন্তু তার জন্য একটা ক্ষতিকর হতে পারত। কিন্তু যেহেতু জানাচ্ছে না মানুষ, যে বেনিফিটটা পাচ্ছে সে কিন্তু জানাচ্ছে না। অ্যান্ড আই ডু বিলিভ যে 80% অফ পিপল আর গেটিং ক্লেমস, 20% কিন্তু পায় না। এই 20% কিন্তু রেইজ দেয়ার ভয়েসেস যে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দিচ্ছে না। সো এই ক্যাওটিক সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য রেগুলেটর চাচ্ছে যে যে যাই ক্লেমই দিয়েছে সবাই এটাকে নোটিশ করো, বিভিন্নভাবে এটাকে তুমি অ্যাডভার্টাইজ করো যে পিপল আর গেটিং দিস বেনিফিটস, দিস আর পার্ট অফ পিওরলি ক্লেমস। আর একটু আগে আজিম স্যার যে কথাটা বলে গিয়েছিল, সাম অর্গানাইজেশন, প্রিভিয়াস অর্গানাইজেশন যারা পার্শিয়াল ম্যাচুরিটি অল ফুল ম্যাচুরিটি দিতে পারছে না, এটাও কিন্তু মানুষ মনে করে ইট ওয়াজ ক্লেম, অলদো দিস আর দেয়ার মানে বিল্ট ইন বেনিফিট, দে আর কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট, তারা এটা পাবেই। তো সেই জন্য যেটা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট সে পাচ্ছে না, এটাকে কিন্তু সে ক্লেম মনে করে, এবং এই ক্লেমটা না পাওয়াটাই হয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা বড় চ্যালেঞ্জ। এটাই আমার ওভারঅল ধারণা। থ্যাংক ইউ। Mr. Tirtham, regarding persistency, I want to add with the discussion so far. For the local companies, the reason is different. For multinational, is a different reason. For the local companies, basically the persistency is very high because of too much priority and too big commission for the first year premium against first year premium, instead of the renewal premiums, very few commissions. So most of the local companies, their drive were for the first year premium. So now what we are doing, some of the companies failed to pay their claims, whatever it is, either death claim or maturity claim or partial maturity. The main reason behind for their failure, high procurement cost, and the second was very bad investment. So two types of people are responsible here. One is management for high procurement cost, and one is for the mainly from the sponsors or the owner side. They did very bad investment. So there is no return right now. Even the value of the invested asset is less than the purchase price, so they cannot sell it. So considering all this, recently Insurance Association, in consultation with IDRA, is coming up with a new commission structure where the procurement cost will be lower than the existing one. IDRA already taken one initiative, as Mr. Alauddin has already mentioned, this 10% commission will be deferred. And also we are requesting IDRA, and IDRA has also taken some initiative to control the investment. So once all this effort will come forward, I believe with other statements made by my colleagues, that the persistency situation will be improved. Thanks. Alauddin, I'll come to you. As Azim said, I mean, the trend for persistency is different for, local companies versus MNCs, and that too primarily because of a different investment philosophy. So, MetLife being a large global multinational company where you have a very strict investment philosophy across countries and in a very regulated, compliant manner, I mean, what do you think is lacking in Bangladesh which you're not able to implement as a best practice from your global, counterparts?
ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে বলছেন নাকি ওভারঅল কোনো ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে বলছি যে আই মিন যেমন আপনাদের গ্লোবালি কিন্তু মানে সব কান্ট্রিরই একটা রেগুলেটেড ইনভেস্টমেন্ট ফিলসফি থাকে which is always regulated by the regulator. So as a best practice, I mean, do you want to share something in perspective to Bangladesh? জি, বুঝতে পেরেছি। রেগুলেশনের পার্সপেক্টিভ থেকে আমাদের সরকারের আইনে যে ইনভেস্টমেন্টের গাইডলাইন্স আছে, এইটা যে গাইডলাইন্স আছে এগুলো কিন্তু ভেরি গুড। এটা কাস্টমারদের, পলিসি হোল্ডারদের ফান্ডটা যে দায়িত্ব ইন্স্যুরেন্স কোম্পানির আছে সেটা পালন করার জন্য, সেগুলো প্রপারলি ইনভেস্ট করার জন্য এই গাইডলাইনটা খুবই ভালো গাইডলাইন। এবং এটা আপনার যদি কোম্পানি, আমরা যদি এটা মেনে চলি তাহলে ইনভেস্টমেন্ট প্রোটেক্টেড থাকার সুযোগ আছে। যে জিনিসটা হয়তো আমাদের, যেহেতু আমরা উন্নয়নশীল দেশ এবং আমাদের দেশ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল সিস্টেম আরো ডেভেলপ হচ্ছে, ডেফিনেটলি আরো অনেক ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট সামনের দিনগুলোতে আসবে যেটা হয়তো আমাদেরকে ইনভেস্টমেন্টটা ডাইভার্সিফাই করতে আরো হেল্প করবে। কিন্তু আমাদের তরফ থেকে সিকিউর ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে আমরা তেমন কোনো সমস্যা দেখি না। ওভারঅল যে জিনিস হয়তো আমরা চাইবো সেটা হচ্ছে যে আরো বেশি আপনার বন্ড মার্কেটটা ডেভেলপ হওয়া, যার মাধ্যমে আমরা লঙ্গার টার্মে ইনভেস্ট করতে পারবো। কারণ লাইফ ইন্স্যুরেন্স পলিসিগুলো যদি আপনি দেখেন যে অনেক পলিসি আছে যেগুলো 20 বছর 30 বছর মেয়াদি পলিসি। তার মানে হচ্ছে আমি লায়াবিলিটি নিচ্ছি 20 বছর বা 30 বছরের জন্য। আমার যদি এটার সাথে ম্যাচিং ইনভেস্টমেন্ট থাকে তখন যেটা হয় আপনার অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টটা সহজ হয় এবং আমার রিস্কও কমে আসে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে এবং ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা আরো উন্নত হলে, ফাইন্যান্সিয়াল সিস্টেম আরো ডেভেলপ হলে সেগুলো আমাদেরকে হেল্প করবে। এবং এটার ফলে যেটা হবে, আমরা নতুন নতুন প্রোডাক্টও কিন্তু আনতে পারবো। রিটায়ারমেন্ট প্রোডাক্ট বলেন, হোল লাইফ ইন্স্যুরেন্স বলেন, এই প্রোডাক্টগুলো এখন আমরা প্রাইসিং করতে গেলে এই চ্যালেঞ্জটা ফেস করি, কারণ ইনভেস্টমেন্ট সাইডে ওটা ম্যাচিংটা নেই। সো দিস ইজ সাম এরিয়া উই ক্যান রিয়েলি ইমপ্রুভ। এবং মোস্ট রিসেন্টলি আমরা যেটা করেছি, আই থিঙ্ক বাংলাদেশে এই ধরনের বন্ড প্রথম এসছে, একটা কর্পোরেট বন্ডে আমরা ইনভেস্ট করেছি। একটা বাংলাদেশি কংগ্লোমারেটের প্রায় $25 মিলিয়ন, 210 কোটি টাকার মতো একটা বন্ড, পুরোটাই মেটলাইফ সাবস্ক্রাইব করেছে। এর ফলে যেটা হয়েছে, এটা একটা নতুন ধরনের মানে মার্কেটে একটা নতুন মার্কেট ক্রিয়েট হয়েছে এবং এটার প্রেসিডেন্স সামনে নিয়ে আমি শিওর সামনের দিনগুলোতে আরো নতুন নতুন কর্পোরেট বন্ড ইস্যু হবে এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেখানে ইনভেস্ট করার সুযোগ পাবে। Thank you, Aladdin bhai. So as we come to the last round of questions, probably Azim sir, in continuation to what you said on investment, I would come to you with a question. Jay, in the last 10-15 years across markets, life insurance growth has come from market linked products. কিন্তু বাংলাদেশে মার্কেট লিঙ্ক প্রোডাক্টের কোনো পোর্টফোলিও নেই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। তো what could be the possible reasons যে এই মার্কেট সেগমেন্টে আমরা মানে লাইফ ইন্স্যুরেন্স স্পেসে ডেভেলপ হয়নি? এখানে I will identify two main reasons. Number one, the lack of expertise, starting from the product design to product sales to product management, product servicing, everything. We do not have actuary who can design an unit-linked product in Bangladesh. Maybe it will very hard to hear, but this is fact. Number two, we do not have expert, educated field force who can really prospect this product. And most of the companies do not have the infrastructure to administer this and to manage this type of product. Second one, unfortunately, general people do not have any trust on the share market. This because the share market is directly related with this unit-linked product. So for me, these are the two main reasons for which Bangladesh is yet to see the true investment-related product by unit-linked product. This is in short. I want to answer your question like this. Thank you, Mr. Azim. But I mean, how I look at it from a different perspective is, I mean, in fact, I'll back it up with the HSBC report which got published last week. I'm sure, I mean, you've had a chance.
overall market capitalization of stock exchange to GDP is at a 15%, which is actually the ideal scenario for an investment, because in the next 5 to 7 years, the forecast is that wealth will grow 7 to 8x in the stock market. So probably, I mean, it is time insurance companies start exploring unit-linked products, because I mean, I will also try and retrofit it when bank insurance comes into play to drive a top-line premium. Maybe your current product suite will not be sufficient and we'll have to reinvent new products. I think so. We'll have to think some of the, not all the companies, but I believe some of the companies who like innovation, Yes. they will try. But this will not be applicable to all the companies in general, because this is a highly technical product. So designing, administration is not like the traditional product. And also, people have to be much more educated on insurance to really understand the benefit of this unique product. But in future, I think we'll have to move. Thank you, Mr. Singh. I'll come to you with a continuation, and I mean, obviously, a rejoin on this. That over the next few years, we will see we can forecast a significant growth in life insurance, and it will come from proactive approaches like new products, services, etc. So, what do you think? How will service-based strategies and product innovation change the insurance landscape in Bangladesh? And just to add the second part of it, what changes do insurance companies need to attract the millennials into the insurance space? Oh, that's an interesting question. আমরা ইন্স্যুরেন্সকে আমরা মানে প্রোডাক্ট হিসেবে দেখবো কিনা সেটা চিন্তা করার সময় এসেছে, কারণ আমি যেভাবে দেখি সার্ভিস, নট we'll start looking at service rather. Exactly, আমি যেভাবে দেখতে চাই সেটা হচ্ছে it's a solution, right? Because it's solving some problem of the customers. That if I can't solve some problems of the customers, my existence doesn't serve any purpose for the person. তো এখানে আপনার আমরা যদি কাস্টমারের নিডটা চিন্তা করি, ওনার কোন ধরনের সলিউশন লাগবে চিন্তা করি, এবং আমাদের যেই পরিকল্পনাগুলো আছে, যেই প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টে যদি আমি আবার বলি যে পলিসিগুলো আছে, সেটা কিভাবে ওই নিডটা স্যাটিসফাই করছে। যেমন আমি যদি একজন প্যারেন্ট হই, আমার যদি ছেলে মেয়ে আছে, স্কুলে যাচ্ছে, আমার একটা ওরি হবে, আমার একটা প্রবলেম হবে যে আমি চিন্তা করবো আমি কিভাবে আমার বাচ্চাদের ভবিষ্যতের পড়ালেখাটা সিকিউর করতে পারি। যখন আমি থাকবো না তখন তাদের পড়ালেখা যেন এফেক্টেড না হয়। তারা যখন পড়ালেখা শেষ করে বের হবে, প্রথমেই যেন তারা যদি সে কোনো ব্যবসা শুরু করতে চায় বা নতুন কোনো স্টার্ট আপ দিতে চায়, যদি কিছু ফান্ডিং তার ওই সময় অ্যাভেলেবল থাকে, এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করবো, রাইট? এটা যদি আমি কাস্টমারের প্রবলেম হিসেবে চিন্তা করি, তাহলে কিন্তু আমার সলিউশনটা হচ্ছে আমার এডুকেশন প্রোটেকশনের প্ল্যান। আমার কাস্টমারের সমস্যা যদি এটা হয় যে আমি যখন রিটায়ারমেন্টে যাব, যদি আমার কোনো পেনশন স্কিম না থাকে, তখন আমার ডে টু ডে লাইফ আনটিল মাই লাস্ট ডে অফ মাই লাইফ আমি কিভাবে চলবো, সেই প্রবলেমটা যদি আমি সলভ করতে যাই, তখন আমি নিয়ে আসবো হচ্ছে পেনশন প্রোডাক্ট, রাইট? কারণ আপনি এখন সেভ করবেন এবং আপনার রিটায়ারমেন্টের পরে উইল গেট পেনশন ফর রেস্ট অফ ইউর লাইফ। আমি যদি ইভেন আমাদের কাস্টমারদের অনেকে রিলিজিয়াস বিলিফ থেকেও কিন্তু একটা প্রবলেম ফেস করেন, যে আমি যদি হজ বা উমরা করার প্ল্যান করে থাকি, 3 বছর পরে 5 বছর পরে যদি এরকম একটা প্ল্যান আমার থাকে, তাহলে আমি কিভাবে এখন থেকে সেভ করতে পারি, এবং ওই জার্নিতে ট্রাভেল রিলেটেড যে রিস্ক গুলো চলে আসে, অ্যাক্সিডেন্টাল হোক বা অন্য সিকনেসের কারণে হোক, সেগুলো কিভাবে মিটিগেট করতে পারি, এই প্রবলেমটার জন্য আমি আমার একটা প্রোডাক্ট হতে একটা তাকাফুল শরিয়া বেসড পলিসি ওনার সামনে নিয়ে আসবো। এবং আমি যখন ইন্স্যুরেন্সকে একটা সলিউশন হিসেবে, সমাধান হিসেবে আমার কাস্টমার সামনে নিয়ে আসবো, তখন এটা অ্যাকসেপ্টেন্সও বেশি হবে এবং মানুষকে রিলেট করতে পারবো। এবং আপনি যদি যে আমরা যে একটু পারসিস্টেন্সের আলাপটা করছিলাম, যখন আমি আমার নিডের জন্য একটা পলিসি নেব, তখন এটা আমি কন্টিনিউ করার ব্যাপারেও ইন্টারেস্টেড হবো এবং কন্টিনিউ করবো। আমাদেরকে আমি মনে করি ইন্স্যুরেন্সকে সলিউশন হিসেবে দেখতে হবে, এবং এই সলিউশনটা এটা পাশাপাশি কিভাবে ওনার লাইফে আরো ভ্যালু অ্যাড করতে পারে। যেমন জিয়া একটু আগে বলছিলেন যে ডিজিটাল হসপিটাল বা ডিজিটাল ডক্টর সার্ভিস, এইগুলো আমাদের প্রোডাক্টের সাথে বা আমার পলিসির সাথে আমরা এমবেড করে দিতে পারি, যেন কাস্টমার ইন্স্যুরেন্সটা নিয়েছে, এটার সাথে সাথে এর বাইরেও কিছু সার্ভিস, রিলেটেড সার্ভিসও পেতে পারেন, যেন এটা ভ্যালুটা উনি আরো রিয়েলাইজ করতে পারেন।
যে লাইফ ইন্স্যুরেন্সের বেনিফিটটা আমি মারা গেলে আমার ফ্যামিলি পাবে তা না, লাইফ ইন্স্যুরেন্স যখনই চলবে আমিও এবং আমার ফ্যামিলিও এই পলিসি চলার সময়ই এটার বেনিফিট গুলো উপভোগ করতে পারবো। এটা যখন হবে তখন মানুষ এটার প্রতি আরো ইন্টারেস্টেড হবে। যেমন ফর এক্সাম্পল আমরা এই খুব রিসেন্টলি একটা স্কিম চালু করেছি যেখানে আমাদের সব কাস্টমার, যে কোনো কাস্টমার ওনার যদি দে ক্যান এনরোল ফর আ সার্ভিস, যেখানে ওনার বা ওনার ফ্যামিলির কেউ অসুস্থ হলে দে ক্যান কল আ ডক্টর এন্ড গেট ভিডিও কনসালটেশন উইথ দ্য ডক্টর। সেটা চ্যাটের মাধ্যমে হতে পারে, ফোনের মাধ্যমে হতে পারে, বা আপনার কোভিড এর টেস্টের সিমটম গুলো দিয়ে আপনি চেক করতে পারেন যে আপনার রিস্ক কেমন। এই সার্ভিস গুলো কিন্তু কাস্টমারকে ইন্স্যুরেন্সটাকে আরো ভ্যালুয়েবল করে তোলে এবং মানুষ এটার প্রতি আরো ইন্টারেস্টেড হবে এবং এটা কন্টিনিউ করতে চায়। মিলেনিয়ালদের কথা যেটা বলেছেন এটা খুবই টাইমলি, কারণ আপনার আমাদের বাংলাদেশের যদি আমরা ডেমোগ্রাফিক চিন্তা করি, পপুলেশন ইজ ভেরি ইয়াং, মিডিয়ান এজ অনেক 30 অনেক নিচে, এবং তারা কিন্তু আপনার এখন কর্মক্ষেত্রে প্রবেশ করছে, রাইট? দে কামিং টু দ্য জব মার্কেট। এবং বাংলাদেশের যেভাবে আমরা ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হচ্ছি, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, একটা বড় পপুলেশন কাজে যেমন ঢুকবে তেমনি তাদের ইনকামের পরিধিও বাড়বে, ইনকাম অনেক বেড়ে যাবে। যখন ইনকাম বেড়ে যাবে তখন বেসিক নিড গুলো ফুলফিল করার পাশাপাশি দে উইল হ্যাভ মোর ডিসপোজেবল টু ইনভেস্ট। এটা পাশাপাশি এই পপুলেশনটা চাইবে যে কোনো আনসার্টেন ইভেন্টে ইন ফিউচারে যেন ওনার ইনকাম এটা যেন প্রোটেক্টেড থাকে। তো সেই সব বিবেচনা করে কিন্তু ইন্স্যুরেন্সের চাহিদা আমি যেভাবে দেখি দিন দিন বাড়বে। এখন মিলেনিয়ালদের বা ইয়াঙ্গার পপুলেশনের নিড কিন্তু স্লাইটলি ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট জেনারেশন, তাই দে আর মোর টেক সেভি। তারা কিন্তু আপনার নিজেরাই অনেক কিছু রিসার্চ করে বোঝার চেষ্টা করে, ইনস্টেড অফ লাইক কোন একজন এজেন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে জাস্ট ওনার উপর বিশ্বাস করে পলিসি না করে কিছু রিসার্চ করতে চাইবে, অনলাইনে দেখতে চাইবে যে কি বিকল্প আছে। আমি যদি একটা প্রোডাক্ট কিনতে চাই, কোন কোন কোম্পানি এই প্রোডাক্টটা অফার করছে, রাইট? কোনটা ফিচার সবচেয়ে ভালো, কিভাবে কোন কোম্পানি আমাকে অনবোর্ডিংটা বেটার ওয়েতে করছে, কোন এজেন্ট প্রফেশনালি ডিল করছে, আমাকে প্রপার ইলাস্ট্রেশন দিচ্ছে, প্রোডাক্টটা সম্পর্কে অবহিত করছে। এসবগুলো বিবেচনা করে কিন্তু ইয়াঙ্গার পপুলেশন পলিসিগুলো কিনবে এবং কন্টিনিউ করবে। তো সেটা বিবেচনা করে তাদের যে নিড, তাদের যে প্রেফারেন্স ফর পারচেজিং এক্সপেরিয়েন্স, সেগুলো বিবেচনা করেই কোম্পানিগুলোকে তাদের ওয়ার্কফ্লো, তাদের কার্যপদ্ধতিগুলো সাজাতে হবে। সামনের দিনগুলোতে কিন্তু আমরা যদি এই জিনিসটা লক্ষ্য রাখি তাহলে আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন যেটা এখন অনেক কম, আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় বেশ কম, সেটা বাড়ানোর অনেক সুযোগ তৈরি হবে। Thank you, Aladdin bhai. So, a question, I mean, we're coming towards the end. So, I mean, more or less the last question, Zia bhai, apnar kache aschi, je, I mean, আমরা যে millennials by যে generation X, Y, Z, বা next generation of, I mean, X, which are called the boomers. I mean, we have to devise some strategy so that we can include the next generation rather than the previous generation into insurance. So, in the next generation, their need, knowledge, expectation has expanded exponentially in the last few years. And especially when we have smartphones, I mean, inexpensive smartphones, cheap and comparatively much cheaper internet. So expectation has changed a lot. So as insurers, I mean, how are as an insurer, how are you adapting to the new demands of the customer? থ্যাংক ইউ। আমি জাস্ট একটা অন্য এক্সাম্পল দেই যে আজকে আমরা যে তিনজন আলোচনা করছি বা বাকি দুজনই কিন্তু আমার মেন্টর, মানে দে গাইড মি টু গ্রো আপ। হ্যাঁ, এই যে জেনারেশন এক্স এর কথা বলছি, আমরা কিন্তু ওনাদের কাছ থেকে শিখেই কিন্তু বড় হয়েছি। আবার আমরা এখন যে জেনারেশন টেককে ফেভার করছে বা ডিজিটালাইজেশনকে ফেভার করছে, উই ক্যান কানেক্ট বোথ দ্য এক্সপিরিয়েন্স অফ আওয়ার মেন্টরস অ্যান্ড the demand from our customers. So এই জায়গাটা কিন্তু আমরা খুব সুন্দর করে রিকানেক্ট করতে পারছি। এখন এই রিকানেক্ট করার জন্য যে মিনসটা হয়তো বা খুব মানে আমাকে বলবো যে ক্যাটালিস্ট অথবা আমাকে এক্সপোনেনশিয়ালি আমাকে এটাকে হেল্প করছে টু গ্রোথ ইজ ডিজিটালাইজেশন। বিকজ এখন যারা কাস্টমার, নেক্সট জেনারেশন কাস্টমার, তাদের কাছে কিন্তু যেতে হবে। ইভেন ইফ আপনি জানেন বাংলাদেশের পিপলরা খুব ফাস্ট অ্যাডপ্ট করতে পারে। ইভেন আমার একজন রিক্সা পুলারও কিন্তু হি ক্যান, ইভেন হি ইজ ইলিটারেট, সে কিন্তু লিখতে পারে না, বাট হি ক্যান অপারেট দ্য মোবাইল। তো এই যে আমার জেনারেশন এত ফার্স্ট ইকুইপ করতে পারছে ডিজিটালাইজেশনকে, আমি যদি এটার পজিটিভ মিনসটাকে হেল্প করে নিয়ে আসতে পারি এবং আমি যদি এফোর্ডেবল প্রিমিয়ামকে নিয়ে আসতে পারি,
উইথ দি সলিউশন, যেটা একটু আগে আলাউদ্দিন ভাই খুব সুন্দর করে বলছিলেন, যে প্রত্যেকটা আমি স্পেস অফ লাইফের, যেটা আমি এআইজি থেকে শিখেছিলাম, যে ফ্রম মানে ওয়েক আপ টু টিল মাই স্লিপিং, আমি যত পুরো এন্টায়ার কমিউনিটিকে কিন্তু আমার ইন্স্যুরেন্সের প্রোটেকশনে আনা যায়। সো আমি যদি এই প্রোটেকশনে আমার এভরি স্পেস অফ লাইফকে উইথ সার্টেন সলিউশন দিয়ে নিয়ে আসতে পারি, অ্যান্ড নাও জেনারেশন এই সলিউশনটাই কিন্তু চায়, এবং এই কিভাবে আমি প্রেজেন্ট করছি এই জিনিসটা চায়। সো কারেন্ট ডেজে আমার যেহেতু নেটওয়ার্কিংটা সহজ, ইউনো যে বাংলাদেশে কি পরিমাণ ফেসবুক ইউজার আছে, সোশ্যাল মিডিয়াকে ইউজ করছে, হ্যাঁ। সো এত ফেসবুক ইউজার, সে কিন্তু আসলে অনেক সময় তার লিটারেসি নলেজটা কিন্তু নেই, বাট আমি আজকে ডিজিটাল মিনসের মাধ্যমে আমি কিন্তু তাকে খুব সুন্দর করে একটা প্রোডাক্টের ইলাস্ট্রেশন, হয়তো ছোট্ট 50 সেকেন্ডসের একটা টাইম লাইনের মাধ্যমে কিন্তু তাকে এক্সপ্লেন করতে পারি, অ্যাপিল হতে পারে। এই যে একটু আগে একটা হজ বা ওমরার আমরা একটা ভিডিও করেছিলাম, অ্যাবাউট মানে 2.5 মিলিয়ন পিপল ভিউ করেছে, যে এইটার অ্যাপিলটা এত বড় ছিল। সো এভাবে ছোট ছোট কিন্তু ডিজিটালাইজেশনের আমরা ইনিশিয়েটিভস গুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা পিপলকে অ্যাওয়ার করতে পারি। মানুষ এখন যেটা হয়েছে, এখন কিন্তু স্টোরি বুক মানে বই কিনছে না, অনলাইনে পড়ে ফেলছে, নিউজ পেপার কিনছে না, অনলাইনে পড়ে ফেলছে, ইভেন ইফ ইট ইজ ইন দ্য ভিলেজ অর ইভেন ইন রিমোট প্লেস। সো ডিজিটালাইজেশন কিন্তু আমাকে একটা মানে কি বলবো, আপগ্রেড করেছে আওয়ার কমিউনিটিকে টু বি টু মানে টু অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন অ্যান্ড নলেজ। এখন ইন আদার হ্যান্ড যদি ইন্স্যুরেন্স কোম্পানি উইথ দিস ডিজিটাল চেঞ্জেস, হ্যাঁ, এগুলোকে নিয়ে যদি আসতে পারে, তাহলে কিন্তু আমরা অনেক ভালো সার্ভিস দিতে পারবো। যেটা লাস্ট ইয়ারে কোভিড এর দেখেন, আমরা কিন্তু কোভিড এর একটা ছোট্ট সলিউশন নিয়ে এসেছিলাম, এবং আমরা 2 আওয়ার্স এর মধ্যে সেই ক্লেম সেটেলমেন্ট করেছি। এবং এটাতে করে কি হয়েছে, আমি অ্যাজ এ নতুন অর্গানাইজেশন I cannot compete with MetLife or Pragati, but within my competitor যারা নিউ অর্গানাইজেশন, সেখানে কিন্তু আমি আমাকে বেস্ট অর্গানাইজেশন হিসাবে প্রুভ করতে পেরেছি থ্রু এই ডিজিটাল সার্ভিস। এবং এতে কি হয়েছে দেখেন, আমার এখন মানে এনরোলমেন্ট, ক্লেম সেটেলমেন্ট, ইভেন মান্থ এন্ডে যে আমার ক্লোজিং গুলো হচ্ছে, আই ডোন্ট নিড টু স্টে অ্যাট মাই অফিস, হ্যাঁ, ফ্রম রিমোট প্লেস থেকে মাই অল দ্য পিপল ক্যান সলিউশন এটা দিতে পারছে। সিমিলারলি আমি যখন এন্টার ইকোসিস্টেম, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এন্টার ইকোসিস্টেমকে আমি যদি ডিজিটালাইজেশন এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, বিকজ আমরা একটা সময় মানে ইন বাংলাদেশ পার্সপেক্টিভে আমাদের স্যাররা বা আমার মেন্টররা ওনারা জানেন যে একটা সময় জীবন বীমা কর্পোরেশন তাদের অ্যাড গুলো মানে এত এত টাচি অ্যাড ছিল, যেগুলো স্টিল উই ক্যান রিকল অ্যান্ড রিমেম্বার করতে পারি। সেই অ্যাড গুলো কিন্তু আমরা ইন্স্যুরেন্স কোম্পানি দেইনি, বা আমরা ও জায়গা থেকে অনেক দূরে সরে গিয়েছে, হতে পারে আমার অ্যাকুইজিশন কস্ট। বাট নাও যে টেক কমিউনিটি আছে বা এখনকার যে পিপল, তাদেরকে ছোট ছোট ইনিশিয়েটিভ দিয়ে কিন্তু অ্যাওয়ার করতে হবে অ্যাবাউট আওয়ার ইন্স্যুরেন্স সার্ভিস, ইন্স্যুরেন্স সলিউশন, অ্যাবাউট আওয়ার ইন্স্যুরেন্স প্রোডাক্ট, অ্যান্ড ফরমোস্ট যেটা হবে যে ইন্স্যুরেন্স ইজ এ রিস্ক ম্যাটার্স। আমি আমার প্রত্যেকটা স্টেপসে অফ লাইফে আমি কিন্তু রিস্কে আছি, সেই রিস্কটাকে আমি কিভাবে প্রোটেকশনে আনতে পারবো, সেই সলিউশনটা যদি আমি কমিউনিটিকে দিতে পারি, আমার ইন্স্যুরেন্স পেনিট্রেশন রেট এমনিই বেড়ে যাবে। অ্যান্ড আই ডু বিলিভ অ্যান্ড উইথ মাই বটম অফ মাই হার্ট আই ক্যান ট্রাস্ট যে বাংলাদেশের এই যে এখন যে ট্রান্সফরমেশন হচ্ছে, অ্যান্ড হতে পারে যে কোভিড ইজ এ ব্যাড থিংস, বাট এই কোভিড হ্যাজ গিভ আস ইমেন্স কি বলবো কারেজ, যে যার মাধ্যমে আমরা কিন্তু ডিজিটালাইজেশনের অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি ইজ নাও গেটিং। এবং এটাকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, যে মিসট্রাস্ট তৈরি হয়েছে অ্যামাং দ্য কাস্টমার, অ্যামাং দ্য কমিউনিটি, অ্যামাং দ্য পিপল আর নাও মোর অ্যাওয়ার। আমি যদি তাকে রাইটফুল মেসেজ দিতে পারি, ইন্স্যুরেন্সের রাইটফুল মানে সার্ভিসটা দিতে পারি, তাহলে কিন্তু they are the rightful ambassador for us, because in everywhere the word of mouth is the best solution. একজন পিপল যদি বলে আমি ভালো সার্ভিস পেয়েছি ইন্স্যুরেন্স থেকে, আমার রাইট টাইমে আমি ইন্স্যুরেন্সের সাপোর্ট পেয়েছি, এবং ইন্স্যুরেন্সের পিপলরাই কিন্তু সবার আগে মানুষের কাছে তার নিডে চলে যায়, দৌড়ে চলে যায়। একজন মানুষ অসুস্থ হলে ইন্স্যুরেন্সের পিপলটাই, আমার কিন্তু যে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস, আমার যে রিলেশনশিপ ম্যানেজার, সেই কিন্তু সবার আগে একজন সলিউশন দিতে যায়। সো এই জায়গায় যদি আমি বেটার সার্ভিস, আমাদের যে ইমোশন উইথ টেকনোলজিকে অল টুগেদার বান্ডেল করতে পারি উইথ রাইটফুল প্রোডাক্ট, I believe there is immense opportunity for the growing of insurance company in Bangladesh. Thank you. Thank you, Ziya.
So, I mean, we have barely, I think, 5 minutes. So, I'm like the last question. I mean, এতক্ষণ আমরা যতটা discussion করলাম, it was more from a customer perspective. I want to come to you with a question from a company perspective, and this is the last question, and all three of you can probably share your inputs on this. The private insurance sector in Bangladesh has a long history. I mean, probably from the pre-liberalization days, the pre-1971 era, private life insurance companies have been active in Bangladesh. Reforms and the new Insurance Act happened in 2010, and I mean, the insurance industry 2.0 can be termed as, I mean, we're the 12th year, so probably next 22 is when the industry will be entering a teenage. And teenage is the age for growth, experimentation, everything. So I hope, I mean, we'll all get a chance to see the product experimentation and everything. So having said that, what concerns me, or what I want to know from all three of you, and maybe, I mean, I'll start with Alauddin Bhai, because you represent a MNC. We have not seen much of foreign players coming in, collaborating with local insurers for this market. Your company is a standalone international player. Others are local players, but not much of collaboration has happened in this space. What could be the primary reason? Is the market overcrowded? Is the market not matured? What do you think is the reason why, I mean, we can't see much of collaboration happening in the market? মেটলাইফ বাংলাদেশে আপনার 67 বছরের বেশি সময় ধরে আছে, এবং আমরা উই আর পার্ট এন্ড পার্সেল অফ বাংলাদেশ। বাংলাদেশে আমাদের প্রত্যেকটা দেশে শুধু দুইটা ডিস্ট্রিক্ট ছাড়া সব ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের অফিস আছে। আমাদের যে বিশাল ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট নেটওয়ার্ক আছে, যাদেরকে আমরা আপনার নার্চার করি, ট্রেন করি, তারা তো বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছে, তাই না? কাস্টমারদের কাছে নিয়ে যাচ্ছে এবং বেস্ট প্র্যাকটিস গুলো ছড়িয়ে দিচ্ছে। গ্লোবাল কোম্পানি হওয়ার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার বিশ্বের কোন দেশে নতুন ধরনের কি হচ্ছে, সেটা প্রোডাক্ট হোক, রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস হোক, গভর্নেন্স হোক, ওগুলোতে আমাদের অ্যাক্সেস থাকে। এবং আমরা বাংলাদেশে যখন এগুলো প্র্যাকটিস করি, সেটা কিন্তু ওই প্র্যাকটিস গুলো বাংলাদেশে আমরা নিয়ে আসছি। এবং আমাদের অন্যান্য যারা সহযোগী কোম্পানি আছে, অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু ওগুলো অবজার্ভ করছেন আমাদের অ্যাক্টিভিটি গুলো মার্কেট, এবং সেগুলো থেকে যে জিনিসগুলো ওনারা মনে করছেন যে ভালো, যেগুলো ওনারা নিতে পারেন, সেগুলো নিচ্ছেন এবং সেগুলো কাজে লাগাচ্ছেন। এবং এটার মাধ্যমে আজকে আজিম সাহেব আছেন, জিয়া আছেন এখানে, ওনারা দুজনেই কিন্তু একসময় মেটলাইফ বা অ্যালিকোর পার্ট ছিলেন। ওনারা ভালো বলতে পারবেন, দে অলওয়েজ ওয়াচ, খেয়াল রাখেন অন্যান্য কোম্পানির পাশাপাশি মেটলাইফের দিকেও খেয়াল রাখেন যে ওরা ভালো কি করছে, সেটা নেওয়া যায় কিনা। একইভাবে আমরাও কিন্তু আমাদের দেশে আমাদের যেসব সহযোগী বীমা প্রতিষ্ঠান আছে, ওনাদের দিকে খেয়াল রাখি, দেখি যে ওনারা ভালো কি করছেন, সেখান থেকে আমরা কি শিখতে পারি, নিজেরা সেগুলো ইমপ্লিমেন্ট করি। এবং আপনি জেনে খুবই খুশি হবেন যে বাংলাদেশে আমরা এরকম অনেক কিছু করেছি যেগুলো মেটলাইফ হয়তো অন্য দেশে ইউজ করেছে। সো ইটস লাইক অলওয়েজ টু ওয়ে বেনিফিট। তো এই প্রক্রিয়াটা চলমান আছে। আমরা আমাদের বাংলাদেশে বীমা শিল্পে আমাদের যে কন্ট্রিবিউশন, সেটা রাখার জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। খুব রিসেন্টলি আপনারা হয়তো নোটিস করে থাকবেন যে একটা অ্যাকচুয়ারিয়াল স্কলারশিপ প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি, যেখানে বেশ কিছু ব্রাইট স্টুডেন্ট বোথ ফ্রম পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিজ আর এনরোলিং। তাদেরকে আমরা কিন্তু ওনাদের পুরো অ্যাকচুয়ারিয়াল, আজিম সাহেব যথার্থই অ্যাকচুয়ারিয়াল প্রফেশনের যে বাংলাদেশে যে ঘাটতি আছে, রিসোর্সের ঘাটতি আছে, সেটা পয়েন্ট আউট করেছেন। সেটার জন্য কিন্তু আমরা কাজ করছি, যেটা হবে যদি যখন ওনারা শুরু করবেন স্কলারশিপ আন্ডার, অলরেডি কিন্তু এটা চলমান আছে, বাট এটাকে আমরা আরো বিস্তৃত করছি। তার মাধ্যমে অনেকে কিন্তু এই প্রোগ্রামে জয়েন করে শিখতে পারবেন এবং রিসোর্স গুলো ডেভেলপ হবে। এবং যারাই পড়বেন তারা তো আর শুধু মেটলাইফে কাজ করবেন তা না, কারণ আমাদের অলরেডি ধরেন বাংলাদেশে যে হাতে গোনা কয়েকজন অ্যাকচুয়ারি আছে, তার মধ্যে 3 জন আছেন আমাদের সাথে আছেন। এবং যখন আরো সংখ্যা বাড়বে, রিসোর্স আরো বাড়বে, এক্সপার্টাইজ বাড়বে, এটা সুফল সবাই পাবেন, সব কোম্পানি পাবেন। এবং সেটাই আমাদের অবজেক্টিভ, সেভাবে আমরা ইন্ডাস্ট্রির জন্য কাজ করছি। আরেকটা এরিয়াতে আমরা কাজ করি, যেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের প্রফেশনালিজম তৈরি করা। আমাদের আপনার যে ট্রেনিং প্রোগ্রাম গুলো আছে, যে অন দ্য জব ট্রেনিং গুলো আছে, এগুলো থেকে শিখে কিন্তু এটা একটা মার্কেট একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে।
এবং ডিজিটালাইজেশনের কথা যেটা জিয়া একটু আগে বলছিলেন, যে শুধু কাস্টমারদের সার্ভিস দেওয়া না, ইভেন আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটকে যখন আমরা রিক্রুট করি, এটাও আমরা নতুন একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু করছি, যেখানে আমাদের এখন 90% ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আমাদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জয়েন করে, যেখানে উনি এনরোল করছেন, ভার্চুয়াল ট্রেনিং নিচ্ছেন, তার ম্যানেজারের সাথে অ্যাটাচড হচ্ছেন, এক্সাম গুলো দিচ্ছেন, ইন্টারভিউ গুলো হচ্ছে, তারপরে জার্নি শুরু করছেন, এবং এরপরে ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনিং গুলো নিচ্ছেন এবং কাস্টমারদেরকে সার্ভিস গুলো দিচ্ছেন। তো এটার ইম্প্যাক্ট তো মার্কেটের উপরে পড়ছে, যায় যে মার্কেটে আমরা কাজ করছি, যখন আমরা মার্কেটিং ইন্টারেকশন গুলো করছেন, সেগুলো সুফল সবাই পাচ্ছে। অন্যান্য কোম্পানিগুলো আমি শিওর এটা থেকে দেখছেন, ওনারা অবজার্ভ করছেন যে জিনিসগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে নেওয়ার মতো, সেগুলো নিচ্ছেন। এন্ড অ্যাজ আই সেড, ইটস টু ওয়ে ট্রাফিক। আমরাও কিন্তু আমাদের কম্পিটিটরদের কাছ থেকে অনেক কিছু শিখছি এবং সেগুলো কাজে লাগাচ্ছি এবং উপকৃত হচ্ছি। থ্যাংক ইউ নাদিম ভাই। আজিম সাহেব, হ্যাঁ, এই question- হ্যাঁ, আমি একটু বলে, খুব সংক্ষেপে বলে একটু চলে যেতে হবে, আমার একটা কাজ আছে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি খুব সংক্ষেপে আপনাকে এই রেসপেক্টে যে আনসারটা দিতে চাই, সেটা হলো, আমরা বাংলাদেশে যখন ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 করা হয়, বেসিক্যালি ইন মোস্ট অফ দি কেসেস কাট অ্যান্ড পেস্ট অফ ইন্ডিয়ান ইন্স্যুরেন্স অ্যাক্ট। আপনি দেখলে অনেক ক্ষেত্রেই মিল পাবেন, ইভেন নামটাও শুধু দুইটা শব্দকে এপাশ ওপাশ করেই করা হয়েছে আর কি, আইআরডিএ আর আইডিআরএ। এনিওয়ে, এই জায়গায় গভর্নমেন্ট একটা কাজ করা উচিত ছিল। ইন্ডিয়া যেভাবে প্রাইভেট সেক্টর ওপেন করছে উইথ দি অল মানে ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স জায়ান্টস এর সাথে লোকাল কর্পোরেট হাউস গুলাকে করে করছে, এই জায়গায় যদি বাংলাদেশ গভর্নমেন্ট কাট এন্ড পেস্ট করতো, তাহলে বোধহয় সবচেয়ে ভালো হইতো এই সেক্টরটা। কিন্তু এই জায়গায় একটা বড় ধরনের ভুল হয়ে গেছে। আর এখন মনে হয় গভর্নমেন্ট যদি মার্কেট ডিমান্ড আর সাপ্লাই চিন্তা করেন, এখন মনে হয় এই সুযোগটা বোধহয় আর নাই। কারণ আমার পার্সোনাল অপিনিয়ন, অনেকে মানুক আর না মানুক, মার্কেট ইজ ওভার স্যাচুরেটেড নাও। ইউ ক্যান কম্পেয়ার উইথ এনি স্ট্যান্ডার্ড ইন দ্য আদার কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। সো যাই হোক, আমার মনে হয় যে যদি ওই সময় ওইটাই হইতো, তাহলে হয়তো আপনার আনসারটা আজকে পেয়ে যেতেন। এবং ইন্ডিয়া যেভাবে ইন্স্যুরেন্স সেক্টরটা ডেভেলপ করছে, বাংলাদেশেও কিন্তু আজকে আমরা ওই পর্যায়ে থাকতে পারতাম। আমি বলে শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ। আপনার কাছে আসছি এটা নিয়ে ফর ইউর ক্লোজিং নোটস। চিত্তম দা আমাকে বলছেন? হ্যাঁ, জি, আচ্ছা, থ্যাংক ইউ। যেটা আজিম স্যারও বলছিলেন, আসলে ইন্ডিয়ায় কিন্তু জেভি হয়েছিল আর কি, জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমেই কিন্তু নতুন লাইসেন্সিং বা এক্সপানশন হয়েছিল। এবং জয়েন্ট ভেঞ্চারের যে অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমরা কিন্তু লার্ন করতে পারছি গ্লোবাল বেস্ট প্র্যাকটিস গুলো। আজকে একটু আগে আলাউদ্দিন ভাই যে কথাটা বলেছেন যে আমরা যারা নতুন কোম্পানিগুলো আছি বা লোকাল কোম্পানিতে আমরা যারা সিইও হিসাবে মেটলাইফ বা অ্যালিকো থেকে এসেছিলাম, আমরা কিন্তু মেটলাইফের বেস্ট প্র্যাকটিস গুলোই এখানে প্র্যাকটিস করার চেষ্টা করছি, এবং যার কারণে কিন্তু আমি ভালো করছি। স্পেশালি আমার কোম্পানি যদি বলি যে আমার ইন্স্যুরেন্স অ্যাক্টে আছে 3 লেয়ারের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের এবং ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার হতে হবে, কমিশন স্ট্রাকচার। আমি প্রগতির কথা বলবো, সেখানেও প্রায় 7-8 লেয়ার আছে, কিন্তু আমার কোম্পানি হুবহু মেটলাইফকে ফলো করেছে, বিকজ দে আর দ্য বেস্ট অর্গানাইজেশন এবং তারা এখান থেকে অ্যাডভান্টেজ পাচ্ছে। সো মাই প্রসিডিউরস এন্টায়ার ইকোসিস্টেম কিন্তু ফলোইং এ মাল্টিন্যাশনাল, বিকজ মাই ডিরেক্টরস গাইডেড আস। এখন এটা যদি, যেহেতু আমি ফলো করতে পেরেছি বলে আমার অর্গানাইজেশন অনেক বেশি ক্লিন ইমেজ আছে, আমার প্রসিডিউরস গুলো ভালো, আমার আমার সেটেলমেন্টস গুলোর ক্ষেত্রে কমিটমেন্টস গুলো ভালো। কিন্তু এটা যদি একটা মাল্টিন্যাশনালের সাথে টাই আপ হতো, আমি কিন্তু অনেক বেশি কমপ্লায়েন্সের দিকে ফোকাস করতে হতো, যেটা মেটলাইফ অবশ্যই করছে, বিকজ তাকে গ্লোবাল কমপ্লায়েন্সকে ফলো করেই কিন্তু অর্গানাইজেশনটাকে রান করতে হচ্ছে। আমরা নতুন অর্গানাইজেশন কি করছি, সেটাকে ফলো করছি না, বা এত বেশি অর্গানাইজেশন হয়ে গেছে যে কারণে যেভাবে চলার সেভাবে চলছে। আরেকটা বিষয় হচ্ছে যে 18টা অর্গানাইজেশন আদার দেন মেটলাইফ এবং জীবন বীমা কর্পোরেশন, 16টা কিন্তু আইডিআর এর চেয়ে তাদের ইন টার্মস অফ ডিউরেশন অনেক বেশি আগে তারা প্রতিষ্ঠা তাদের এস্টাবলিশমেন্ট। সো যে কারণে তারা অনেক কিছু আইডিআর এর নতুন লসকে তারা মানতে পারছে না বা মানতে চাচ্ছে না। সো এই ক্ষেত্রে যদি ফরেন ইনভেস্টমেন্ট বা এটার ক্ষেত্রে কেউ যদি এখানে জয়েন্ট ভেঞ্চারের কথা ভাবে, আইনে কিন্তু সেটা স্পেসিফিক নাই, যে কথাটা একটু আগে আজিম স্যার বলার চেষ্টা করেছে। আমাদের রেগুলেশনে যদি না থাকে, তাহলে আমরা তো
সেই জায়গা করতে পারবো না। এখন হতে পারে কি, হ্যাঁ হতে পারে রেগুলেটর যদি ফিউচারে যে অর্গানাইজেশন গুলো খুব ভালো করছে না তাদেরকে মার্জার করে দিতে পারে, অথবা সেই অর্গানাইজেশন গুলোতে বাইরের ইনভেস্টমেন্ট এনে যদি তাদেরকে ভালো করার চেষ্টা করতে পারে, দ্যাট ইজ দ্য রেগুলেশনস কল। আমরা কিন্তু অ্যাজ এ কমিউনিটি অর অ্যাজ এ প্র্যাকটিশনার ইনসাইডার হিসাবে আমি কিন্তু এখানে আমার চেঞ্জ করার কোনো স্কোপ নাই। বাট হ্যাঁ, এই কথাটা ভালো যেটা আলাউদ্দিন ভাই বলছিলেন যে আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস গুলো যেটা মেটলাইফ ফলো করছে, আমরাও সেই বেস্ট প্র্যাকটিস গুলো ফলো করার চেষ্টা করছি। এখন আমি লিডারশিপ কাকে নিব, আমি এই জায়গায় আমাদের ইন্ডাস্ট্রির একটা প্যারাডিম বলি, সেটা হলো আমরা আমাদের দুজন ইন্ডাস্ট্রি লিডার আছে, একটা হচ্ছে মেটলাইফ, একটা হচ্ছে জীবন বীমা। এবং আমরা বাকি যেই 33 অর্গানাইজেশন বা এখন আমি 33 হয়েছে, এই 33 অর্গানাইজেশনের মধ্যে দেখবেন অনলি 2 or 3 অর্গানাইজেশন দে আর ফলোইং দ্য লিডারশিপ অফ মেটলাইফকে ফলো করছে। রিমেইনিং 30 অর্গানাইজেশন ইজ ফলোইং জীবন বীমা, ইভেন কাট অ্যান্ড কপি পেস্টিং দেয়ার পলিসিস অ্যান্ড ফিচার্স। তো যে কারণে আমার সামনে লিডার হচ্ছে, যদি এরকম গ্লোবাল লিডার আছে বলে আমি অ্যাজ এ অর্গানাইজেশন ভালো করছি, কিন্তু বাকিরা আমার কি করছে, লোকাল অর্গানাইজেশন বা আমাদের জীবন বীমা কর্পোরেশনকে ফলো করছে, যেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, যে কারণে তাদের ট্রান্সফরমেশন আর চেঞ্জেস গুলো কিন্তু হচ্ছে না। তো এই ক্ষেত্রে ইটস এ রেগুলেটর কল। তারা যদি এখন রিফর্ম করতে চায় উইথ দ্য গাইডেন্স, উইথ দ্য ফর্মুলা অফ জেভি, তারা যদি জয়েন্ট ভেঞ্চার অর ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে ওই অর্গানাইজেশন গুলোকে বেটার অফ করার চেষ্টা করে, তাইলে কিন্তু ইন্ডাস্ট্রিটা অবশ্যই বেটার হবে। থ্যাংক ইউ। Thank you, everyone. Thank you, Alauddin bhai. Thank you, Via bhai. And Azim Shah, even though he's disconnected, but thank you, everyone. It was really nice discussing the transformation of insurance in Bangladesh. And I mean, I'm extremely thankful to everyone for taking out time. Thank you very much. Thank you. Thank you so much.